আমাদের হাতে আসলে কিছুই ছিল না। অথয়ের বাবা মা মারা যাওয়ার পর ও যেভাবে মেন্টাল ট্রমার মধ্যে পড়ে যায়, সেখান থেকে সারভাইভ করাবার জন্য এমন কোনো ট্রিটমেন্ট নেই যে আমরা করিনি। মেয়েটা আমাদের কোনো কথাই শুনতো না, ঠিকমতো ওষুধ খেত না, খাবারটা পর্যন্ত খেত না। ও নিজের প্রতি সর্বোচ্চ অবহেলা করেছে। অথইকে কতদিন বলেছি, মা তোমার তো বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, তুমি সুস্থ না হলে পারবে কি করে? মেয়েটা সবসময় আমাকে হাসি মুখে ভুলিয়েছে, বলতো না কাকু, আমি না থাকলেও তোমরা তো আছো। যে নিজে বাঁচতে চায় না তাকে অন্য কেউ বাঁচাতে পারে না। ঘটনাটা ভীষণ কষ্টের। এত বড় কোম্পানি, তো সহায় সম্পত্তি কিভাবে চলবে? ওর কি কোনো ওয়ারিশ আছে? অফিসার, ও চলে যাওয়ার আগে এই উইলটা করে যায়। সরি। বাবা, আমি একটু রুমে যাই। দীপ্র, তুমি আবার অসুস্থ হয়ে পড়ো না। এখনকার অসুস্থতায় কিছু আসা যায় না। কাকা, আপনি ভাববেন না, আমি ভালো থাকবো। আই এম রিয়েলি সরি। আসলে এই ফর্মালিটিসটুকু পূরণ করতেই হয়। আপনারা রক্তের কেউ না হয়েও এই পরিবারের পাশে সবসময় ছিলেন। বাবা মা মরে যাওয়ার পর মেয়েটা একা হয়ে গেছিল। আমার মনে হয় কি এত বড় কষ্ট সে মেনে নিতে পারেন। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না অফিসার। কি উচ্ছল প্রাণবন্ত একটা মেয়ে। একটা মেয়ে বাবা মায়ের সাথে বন্ধুর মতো, আর বাবা মাও অথই ছাড়া কিচ্ছু বুঝতো না। কতদিন দেখেছি বাবা অফিসের সব কাজ ফেলে দিয়ে মেয়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়ে বাবার উপর রাগ করে ঘরের ভেতর বসে আছে না খেয়ে, আর বাবা বাইরে দাঁড়িয়ে আছে কখন মেয়ের রাগ ভাঙবে, ঘর থেকে বেরিয়ে আসবে সেই অপেক্ষায়। অথই, মামা, মা, এই যে দেখ, রাগ কিন্তু তোর একার নেই, আমারও রাগ আছে। এবং তুই যদি এখন দরজা না খুলিস তাহলে আমি বলে দিচ্ছি, আমি এক্ষুনি তোর দরজার সামনে বসে আমারও অনশনে যাব। বাবা শোনো, সকালবেলা পেট ভরে নাস্তা খাওয়ার পর না কেউ আমারও অনশন করে না। আর তোমার এসব পুরনো পলিটিক্যাল জিনিস আমার সাথে ছাড়বে না। ট্রাই সামথিং নিউ। ঠিকই তো বলেছে, তুমি তো এখন বুড়ো হয়ে গেছো, বুড়ো মাথাতে এখন কিচ্ছু হবে না। না মানে আমি বুঝলাম না, তুমি কি আমার দলে নাকি মেয়ের দলে? অফকোর্স মেয়ের দলে, কারণ স্বামী গেলে স্বামী পাওয়া যাবে, কিন্তু মেয়ে গেলে তো আর। সো অথই, তুই চালিয়ে যা, আমি আছি তোর সাথে। থ্যাংক ইউ মামুনি। ছি 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 ছি, এই ছিল তোমার মনে? তাহলে আমাকে আগে বললেই পারতে। কেন আগে বললে কি হতো? আগে বললে আর কি হতো, আমি তখন মেয়ের দলে যোগ দিতাম। বাবা শোনো, তোমার এই মিস্টার বিন সেজে আমাকে হাসানোর চেষ্টা কিন্তু পুরোই বৃথা যাচ্ছে। আমি কিন্তু এখনো রাগ, আমার রাগ কমবে না। তুমি তো অলওয়েজ ভার, আর এখন ভারের কৌতুকে কেউ হাসে না, বুঝতে পেরেছো বেবি? এই যে তুমি না বললে তুমি মেয়ের দলে, তাহলে আমাকে বেবি বলছো কেন? বাবা শোনো, তুমি না আমার বয়ফ্রেন্ড, সো মা তোমাকে এই নামে ডাকতেই পারে। না না, আমি তো সেই কথাই বলছিলাম। তুই তোর মার বয়ফ্রেন্ডের সাথে তাহলে দুর্ব্যবহার করছিস কি করে? মামুনি, তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলে দাও আমি কখনো কারোর সাথে দুর্ব্যবহার করিনি, ফিউচারেও করব না। তাহলে এই যে দরজার বাইরে আমাকে দাঁড় করিয়ে রাখার মানে কি অতই? আমার নামে যে মিথ্যা অপবাদগুলো দেওয়া হয়েছিল তার অপরাধ স্বীকার করতে হবে এবং তার শাস্তি স্বরূপ আমি যা যা চাইবো তাই দিতে হবে। ইয়েস, একদম ঠিক। দাবি না মানলে দরজা খোলা হবে না, একেবারে কঠিন মনোভাব প্রকাশ করা হবে, বুঝতে পেরেছো বেবি? মামুনি, মামুনি তুমি বাবাকে কি বলছো? আরে না না, আমি কিছু বলছি না, আমি তো বিরোধী পক্ষের সঙ্গে সন্ধি করি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সব দাবি দাওয়া মেনে নেব। মানে আমি যা যা অপরাধ করেছি স্বীকার করে নিলাম, এবং আমার যাবতীয় অপরাধের শাস্তি হিসেবে তোমরা আমাকে যে দাবি দাওয়া পেশ করো আমি মেনে নিচ্ছি। অথই, এবার তুই সোচ্চার কণ্ঠে তোর দাবি দেওয়া পেশ কর, আমি আছি তোর সাথে। ওকে বাবা। নেক্সট উইক ইউরোপ ট্রিপ ফর 15 days। রাজি?
রাজি? সব বুদ্ধি তোমার না? আরে আমার বুদ্ধি হতে যাবে কেন? এই অথই দেখ তোর বাবা। বাবা ছিলাম যে আমি রাজি ডান, বেরিয়ে আয়। থ্যাংক ইউ বাবা। লক্ষ্মী মা আমার, তুমি এত ভালো কেন? আমি তোর বাপ না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখন তাহলে বাবাই সব হয়ে গেল না? ওকে। না না না, না মা, তুমি তো আমার সব। তুমি না থাকলে কি এত বড় দাবি আদায় হতো নাকি? তুই না আসলে এখন একদম তোর বাবার মতন পলিটিশিয়ান হয়ে গেছিস। এক্সকিউজ মি, মানে আমি না এখনো বুঝে উঠতে পারিনি আমার প্রবলেমটা কোথায় ছিল, আমার দোষটা কি? আরে মানে কি, আমি তো একটা প্রশ্ন করলাম। এই, উফ। কাকু, কি হয়েছে? জানি না। কেন, কি হয়েছে? আরে সকাল সকাল মা মেয়ে দুজনে মিলে আমার কাছ থেকে দাবি আদায় করে নিয়ে গেছে। মানে কি? মানে কি সেটাই তো বুঝতে পারছি না। মানে কার মুখ দেখে যে আমি উঠেছিলাম না। কাকি যদি এ কথা শোনে তোমার যে কি হবে। যা হবার সেটা হয়ে গিয়েছে রে দীপ্র। বিল পাশ করে নিয়ে গেছে 15 দিনের জন্য ইউরোপ ট্যুর। ও, এটা তাহলে ডেফিনেটলি অথয়ের আইডিয়া। অতই শুধু সামনে ছিল, কিন্তু পেছন থেকে কলকাঠি নেড়েছে তোর কাকিমা। ওফ, আমি আসলে সত্যি বুঝতে পারলাম না আমার প্রবলেমটা কোথায় ছিল, আর আমি বোকার মতো ফেসে গেলাম কি করে। জাস্ট ভালোবেসে। বলছিস? তার মানে ভালোবেসে ফেসে যাওয়ার মধ্যে অন্যায় কিছু নেই? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার আমিও ফাঁসাবো। এই একটা সিগারেট দে তো, মাথাটা কাজ করছে না। আরে বাবা দে না। শুধু বন্দুক দিলে হবে? গুলিটা দে, আগুন জ্বালাই। কাকু, তুমি একদম টেনশন করো না, আমি অথয়ের সাথে বসে তোমাদের ইউরোপ ট্যুর পুরো প্ল্যান করে ফেলবো। প্ল্যান না হয় করলি, কিন্তু তোর বাপকে আমাকে ছুটি দেবে? আহা, ওটাও আমাকে ম্যানেজ করতে দাও তুমি। থ্যাঙ্কস দীপ্র, মানে তুই না থাকলে আমার যে কি হতো না আমি ভাবতেই পারি না। এক কাজ কর, তোর প্যাকেটটা আমাকে দিয়ে যা, ভালোই লাগছে। আর লাইটারটাও দিস। মানে পুরোটা? মানে তুই সিগারেট খাস? এই দীপ্র, তুই কখনো প্রেম করেছিস? তুই এরকম দুম হয়ে বসে থাকিস কেন সারাদিন? তোর সাথে আমার কতগুলো গল্প আছে জানিস, নতুন কতগুলো ছবি এঁকেছি। থিম ওই আকাশটাই, তোর দোলনাটা চেঞ্জ করতে হবে। বাবাকে বলে তোর জন্য একটা নতুন দোলনা নিয়ে আসবো। থ্যাঙ্কস আ লট। কতদিন ধরে যে আমি বইগুলো খুঁজছিলাম। তুমি কিভাবে বুঝলে যে বইটা আমার দরকার? তোমাকে মনে হয় একটু একটু বুঝতে পারি। আচ্ছা অথই, তোমার সব ছবি আকাশ নিয়ে কেন বলো তো? কারণ আমি জানি ওই আকাশ আমার ঠিকানা, সব তারাদেরও ঠিকানা, তাই আকাশ নিয়ে ছবি আঁকি। আচ্ছা বুঝলাম, কিন্তু অন্য কিছু নিয়েও তো ছবি আঁকতে পারো। অন্য কিছু নিয়ে তো অন্যরাই ছবি আঁকে। তুমি তো অন্যদের মতো নাও, তাই সব ফেলে তোমায় চোখে পড়ে। আচ্ছা, তোমার এই ছবিটা কি আঁকা শেষ হলো? দেখলে মনে হয় শেষ, কিন্তু জানো এই ছবিটা এখনো শেষ হয়নি। এই ছবিটা সবার কাছে একটা সারপ্রাইজ হয়ে থাকবে আমার জন্য। তো কি প্ল্যান তোমার আজকে? তেমন কোনো প্ল্যান নেই। কেন, কোথাও যাবে? নিয়ে যাবে 7 সমুদ্র 13 নদী ওপারে, তেপান্তরের মাঠে। মানে কি? মানে কিচ্ছু না বস, একটু চারুকলায় যাব, ফ্রেন্ডদের সাথে একটা গেট টুগেদার আছে। এখন আপনি যদি আমার সারথি হয়ে আমাকে নিয়ে যেতে চান। সারথি যখন ভেবেছেন তখন তো যেতেই হবে, চলুন। 2016-এ আমরা আশার আলো নামে একটা প্রজেক্ট করেছিলাম স্যার, যেটা 19-এ এসে
কমপ্লিট করে ওটাকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এই বছর এই প্রজেক্টটা টেক কেয়ার করার জন্য ক্লায়েন্টের সাথে সাথে আমরাও 24 আওয়ার সার্ভিস দিয়েছি। আমাদের প্রফিট এস্টিমেট যেটা ছিল, ইনফ্যাক্ট তার চেয়েও প্রায় 25% বেশি প্রফিট করেছি। আর সেই সাথে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা ওই প্রজেক্টের কাছাকাছি একটা নতুন প্রজেক্ট আশার আলো 2 নামে শুরু করতে চাইছি স্যার। Great achievement. Congratulations, Rabbani. All credit goes to those people who are responsible for this successful project. And I want to announce that 10% of the total profit will be distributed among those guys. Huh? Oh, excuse me. Shh. Let's go. Good morning, Mama. বাবা এখন বেলা 12টা বাজে, গুড নুন বলো। Oh, sorry. কিন্তু মা, গলা এমন শোনাচ্ছে কেন? এনিথিং রং? আমার মনটা একটু খারাপ। কেন? কি হয়েছে? তার আগে বলো, তুমি কি ব্যস্ত? না, একদমই না। এই জাস্ট কফি খেতে খেতে একটু আড্ডা দিচ্ছিলাম। তার মানে তুমি মিটিংয়ে? আচ্ছা ঠিক আছে, আমি রাখি। আরে না, বল না কি হয়েছে, আমি ফ্রি আছি। না, আমি ভাবছিলাম যদি আমি, তুমি, মা একটু বাইরে খেতে যেতাম। অনেকদিন যাই না তো, তাই। কিন্তু তুমি তো ব্যস্ত। ওকে, নো প্রবলেম। জাস্ট হাফ এন আওয়ার তোর মাকে রেডি হতে বল, আমি চলে আসছি। ওকে ডার্লিং। থ্যাংক ইউ বাপি, এই না হলো আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে। এভাবে বলিস না, তোর বয়ফ্রেন্ড শুনলে কিন্তু আমার চাকরি চলে যাবে। ধুর বাপি, এরকম কিছু না। শোন না, এর মধ্যে নতুন কিছু করেছিস নাকি? বাপি, তোমার আসতে হবে না, আমি ফোন রাখছি। সরি, আমি জানি তো, কোনো কিছু হলে তুই সবার আগে আমাকে বলবি। ওকে, জাস্ট হাফ এন আওয়ার, তোরা রেডি হয়ে থাক। ওকে ডার্লিং। ওকে বাপি। মা, হ্যাঁ, বাবা আসছে। ও তুই যা। সরি, আমাকে যেতে হচ্ছে, মানে জরুরি তলব, না গেলে ঝামেলা হয়ে যাবে। কিন্তু স্যার, আপনার একটু সময় দরকার ছিল স্যার, মানে এই প্রজেক্টটা বোঝানোর জন্য। তাছাড়া আপনারও তো একটু গাইডেন্স দরকার স্যার। রব্বানি, তুমি আছো, দীপ্র আছে, শুভ্র আছে, তোমরাই তো সামলাতে পারবে। হ্যাঁ, আমি তো আছি, কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমাকে যেতে হবে। হ্যাঁ প্লিজ। না, আর কোনো কথা না। বাই গাইস। স্যার। ভালো থেকো তোমরা। হ্যাঁ, ওকে স্যার, বাই। আমি তো জানি তোর বাবা জীবনে কোনোদিন আমাকে এরকম সময় দিতে পারেনি, আর আজ দেখ মেয়ের জন্য সব কিছু বাদ। তুমি একদম টেনশন করো, আর মন খারাপ করার কিচ্ছু নেই। মা শোনো, আজকে বাবা আসলে সন্ধ্যাবেলা এই ন্যাশনাল ইস্যুটা নিয়ে আমরা একটা রুদ্ধদ্বার বৈঠক করব। এখন আর এসব বলে কোনো লাভ নেই, এখনকার সেই সময় আছে। মা শোনো, মনের বয়স কখনো বাড়ে না। দেখি তোমার জন্য কি করা যায়। দেখি বেস্ট মাই বেস্ট বেবি। বলো যে মানুষ হ তোরা। আমিও খাবো না। তোমাদের খাওয়া কি হলো? মা গন্ধ। খুবই গন্ধ কিসের? দুধে, এবং মানে আমার যদিও শরীরের জন্য অনেক দরকার ছিল, তারপরে আমি খাবো না ঠিক করেছি। বাবা দুধ নাও। খাও। গন্ধ। আচ্ছা শোনো, কাল কিন্তু নেসা সাহেবের ম্যারেজ অ্যানিভার্সারি, সবাইকে যেতে বলেছি। আচ্ছা, তোমাকে তো আমি অনেকবার বলেছি, এসব পার্টি ফার্টি আমার একদম ভালো লাগে না। অযথাই কিছু বয়স্ক মানুষ সংসারে আসবে, আর কোনো কারণ ছাড়া একটু পরপর মেয়েকে হাসি দিবে আর বলবে ওয়াও আপনাকে দারুণ লাগছে, অ্যামেজিং। বাহ বাবা, তুমি কিন্তু অ্যাক্টিংটা করলে পারতে, তাই না মা? মানে এতদিনে সুপারস্টার হয়ে যেত। একদম ঠিক কথা। তোর বাবা হচ্ছে সর্বগুণে গুণান্বিত, সব পারে। ঠাট্টা করলেও কথাটা তুমি ভুল বলনি। জানিস, ওই আমি যখন স্টুডেন্ট ছিলাম, রাস্তায় বেরোলেই সব মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকতো, অবাক হয়ে তাকিয়ে থাকতো, আর মুচকি মুচকি হাসতো। কেন বলো তো? হ্যাঁ জানি, তুমি তো একেবারে মেয়ে পটানো ডিগ্রিধারী। মেয়েরা তোমার চেহারা আর হাসি দেখলেই একেবারে কাত হয়ে যেত। মোটেই না।
ওটা হলো আমার পার্সোনালিটি। হ্যাঁ, আমার পার্সোনালিটির কারণেই মেয়েরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসছে, বোঝা গেছে? আর তাছাড়া আমি মেয়েদের দিকে তাকাতে যাবো কেন, ওদের দিকে হাসবোই বা কেন? হ্যাঁ, এটা একটা সাবজেক্ট হলো। বাবা বাবা, তুমি যদি মেয়েদের দিকে না তাকাতে তাহলে বুঝতে কি করে যে মেয়েরা তোমার দিকে তাকিয়েছে? গুড, থ্যাংক ইউ। এত থ্যাংক ইউ দিতে হবে না, ওটা এমনি এমনি বোঝা যায়, বুঝতাম। আচ্ছা, তুমি যেন কি বলছিলে, কালকে পার্টি না, সন্ধ্যার পর? যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? আমার অথই মা গেলেই আমি যাব, না হলে আমি যাব না। বাবা শোনো, কালকে আমার ইউনিভার্সিটিতে এক্সাম আছে, সো আমার ইউনিভার্সিটি অ্যাটেন্ড করা খুব ইমার্জেন্সি। আর আমি যদি ইউনিভার্সিটিতে যাই, আমার ব্যাক করতে করতে তোমাদের পার্টি শুরু হয়ে যাবে। সো বেটার আমি কালকে না যাই। আই প্রমিস আমি নেক্সট পার্টিতে যাবো। আই প্রমিস, আই প্রমিস, আই প্রমিস। না, তুই না গেলে আমিও যাব না, তাহলে তোর মা একাই যায়। আই প্রমিস। বলছে তো। অথই, অথই, বাবা, মা, আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে তোমরা? আমার যে কষ্ট হয় বুঝতে পারতেছো না। তোর খেয়াল রাখতে পারলাম না, ক্ষমা করে দিস। নিজের দিকে খেয়াল রাখিস। আমরা আসি মা। আমার খুব কষ্ট হচ্ছে রে মা। আমাকে একলা রেখে যেও না তোমরা, আমার প্রচন্ড কষ্ট হয়, আমি ঘুমাতে পারি না। আমাকে নিয়ে যেও না হয়, আমাকে রেখে যেও না তোমরা। ভালো থাকিস মা। আমাকে রেখে যেও না, আমি মানা করছি, আমাকে রেখে যেও না, আমি পারবো না থাকতে। মা, মামনি, বাপি, বাপি, যেও না, যেও না। দীপ্র, তুমি আবার সেই স্বপ্নটা দেখেছো না? হ্যাঁ, আমাদের না খুব কষ্ট হচ্ছে, আমার যেতে হবে। দীপ্র, কিভাবে যাবে সব? আমি জানি না, আমার যেতে হবে। কোথায় তোমার জ্বরটা আবার বেড়েছে? মরিয়ম, মরিয়ম, দেখো তো একটু, অথই জ্বরটা আবার বেড়েছে। মা, মা, বাপি, ছাড়ো না তোমরা, যেতে দাও না কেন? অথই, অথই, অথই। লাস্ট 10 ডেজে কোনো ইমপ্রুভমেন্ট নেই, এমন তো হওয়ার কথা না। আচ্ছা অথই, তুমি কি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ? ঠিক মতো খাচ্ছি, কিন্তু কাকু ঝামেলাটা হচ্ছে খেতে একদম ভালো লাগে না। কিন্তু তুমি যদি ওষুধগুলো ঠিক মতো খেতে, তাহলে তো তোমার খাওয়ার প্রতি অনিচ্ছাটা দূর হয়ে যেত। ঠিক আছে, আমি কিছু ওষুধ চেঞ্জ করে দিচ্ছি। আর দীপ্র, তুমি ওর দিকে খেয়াল রেখো। অথই, মা প্লিজ অবহেলা করো না, তাহলে তুমি তো আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। শোনো, নেক্সট উইকে আমি তোমাকে একেবারে সুস্থ দেখতে চাই, না হলে কিন্তু আমি তোমাকে হসপিটালাইজড করবো। কেন কাকু, তোমার হসপিটালে কি রোগীপত্র একদম নেই যে আমাকে এখন ভর্তি করতে চাচ্ছ? কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। শুনি তো। শোনো, তোমার দেখভাল করবার জন্য আমি একজন নার্সের ব্যবস্থা করব। না 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 কাকু, নার্স না। নার্সকে সামনে দেখলে মনে হবে 24 ঘন্টা হাসপাতালে আছি। এই আমি আরও অসুস্থ হয়ে যাব। আই প্রমিস আমি মেডিসিনগুলো প্রপার টাইমে নিব। আই প্রমিস আমি খাবো বেশি করে। তুমি কিন্তু আমাকে কথা দিলে মামনি, জোর করে হলেও তুমি খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? ঠিক আছে। আমি মরিয়মকে বলে যাচ্ছি, যদি তুমি অনিয়ম করো তাহলে ওর সাথে সাথে আমাকে জানাবে। দিন দিন কি চেহারা হচ্ছে তোর মামনি? একবার অন্তত নিজের কথা ভাবো, বাবা মায়ের স্বপ্ন পূরণের কথা ভাবো। কেন বুঝতে পারছো না তোমার উপর নির্ভর করছে হাজার হাজার মানুষের জীবন? অন্তত তাদের কথা ভাবো। তুমি সুস্থ না হলে তো সব নষ্ট হয়ে যাবে রে মা। ওরে পাগল, বাবা মা কারো চিরদিন থাকে না রে, এটাই প্রকৃতির নিয়ম। আমার বেলায় মনে হয় নিয়মটা বদ্ধ তাড়াতাড়ি খেটে গেল, তাই না মেকাকু?
কি দোষ ছিল আমার বলো তো? আল্লাহ বোধহয় আমার উপর বড্ড নারাজ, তাই ওদেরকে নিয়ে গেল। না রে মা, নারাজ না, ওপরে বোধ হয় ভালো মানুষের অভাবও পড়েছে, তাই ওদের নিয়ে গেছে। আর আমি বুঝি অনেক খারাপ যে আমাকে নিল না? ছি মামনি, ওসব কথা বলতে নেই, ওগুলো মাথা থেকে একদম ফেলে দাও। আমাদের সকলের কথা ভাবো, সবার জন্য তোমাকে সুস্থ হতে হবে। আমাকে একটু সময় দাও না কাকু। আচ্ছা ঠিক আছে, এখন তুমি রেস্ট করো। বিকেলে কেমন থাকো আমাকে ফোন করে জানিও। এই নিন ম্যাম আপনার ফেভারিট চিকেন থাই স্যুপ, একদম গরম গরম। তুমি একটু বসো তো। কি হলো, ঠান্ডা হয়ে যাবে তো। তুমি কখনো বাতাসের শব্দ শুনতে পাও? আমি পাই। কিভাবে? বাবার কাছে শিখেছিলাম। এই যে আমার আঙুল বরাবর একদম সোজা, খালি চোখে তাকিয়ে দেখ আকাশে, ওই যে দেখ একটা প্রশ্নবোধক চিহ্নের মতন দেখা যাচ্ছে, কই বাবা? দেখছিস না? আচ্ছা তুই টেলিস্কোপ চোখ দে, কিন্তু এটা নাড়াবি না, একদম ঠিক করা আছে কিন্তু। হ্যাঁ, এটা অ্যাডজাস্ট করে নে। এবার দেখতে পাচ্ছিস একটা প্রশ্নবোধক চিহ্ন? হ্যাঁ, এটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। এর একদম প্রথমটা হচ্ছে ক্রুতু, তারপর পুলহ, তারপর পুলস্ত, তারপর অত্রি, এরপর অঙ্গিরা, তারপরেরটা হচ্ছে বশিষ্ঠ, আর সব শেষে মরীচি। নামে তারা হলেও এগুলো সব আসলে নক্ষত্র। আচ্ছা মা বলতো, এই সপ্তর্ষি মণ্ডলের কোনটা তো সবচেয়ে বেশি ভালো লাগছে? মরিচি, অত্রি। বাবা বাবা, অত্রি শুনলেই মনে হয় কোনো মহিষী নারীর নাম। বাবা হাসছো কেন? হাসবো না, শোন, নাম দিয়ে কিন্তু সবসময় নারী পুরুষ বোঝা যায় না, বুঝেছিস? ও। এই যে এই অত্রি, ও আসলে একজন পুরুষ, পুরাকালের সপ্তঋষিদের একজন সে, যার চোখ থেকে চাঁদের সৃষ্টি। বাবা তুমি এত কিছু জানো কি করে? বারে, আমাকে জানতে হবে না? না জানলে তোর এত প্রশ্নের উত্তর আমি দেবো কোত্থেকে? বাবা শোনো, আমরা না প্রতিদিন রাতে নতুন নতুন তারা আবিষ্কার করব, ঠিক আছে? ঠিক আছে, তবে নতুন তারা আবিষ্কার হবে কিনা জানি না, কিন্তু আমরা পুরনো তারাগুলোকে নতুন করে শিখতে পারবো। জানিস, পুরনো জিনিসকে ভালো করে বুঝতে না পারলে কখনো নতুন কোনো কিছু বোঝা যায় না, তখন এই পুরনোগুলোকে নতুন মনে হবে। বাবা তোমার না সাহিত্যিক হওয়া দরকার ছিল। হ্যাঁ বলছিস? ইউ শুড ট্রাই। বাবা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, বাতাসের শব্দ, আহা, গাছেরা কথা বলছে আনন্দে, শুনছিস? শোন শোন শোন। কেন বাবা? কেন আবার? বাতাস পেলে আমরা যেমন খুশি হয়ে যাই, সেরকম গাছেরাও খুশি হয়। ওরা তখন বাতাসে দুলতে থাকে, নাচতে থাকে, ওদের মন ভালো হয়ে যায়। শোন না, ভালো করে শোন, শোন আর দেখ, ওই যে দেখ। হাসলে না তোমাকে দারুণ লাগে। বলেছে তোমাকে, আমার ঘরে তো আয়না নেই, আমি তো নিজেকে দেখি না। তুমি নিজেকে চেনো না তাই বলে এমন বলো। আর তুমি আমাকে খুশি করার জন্য এমন বলো। জানো দীপ্র, আমার হাসতে অনেক কষ্ট হয়। হাসতে কষ্ট হয়? কি যে বলো না তুমি। তুমি আমার চারপাশে সব সময় থাকো, তারপরেও বড্ড একা লাগে। বাবা মা মারা যাওয়ার পর কেমন জানি ফাঁকা হয়ে গেছি, জানো? ভালোবেসে ফাঁকা হয়ে গেছি, সব কিছু কেমন জানি থমকে গেছে। অথই, নিজেকে একবার দেখো, যাদেরকে তুমি সবথেকে ভালোবাসো তাদের জন্য হলেও তোমার সুস্থ হয়ে উঠতে হবে। জানো, তোমাকে একদম বাপির মতো লাগছে। বাপিও আমাকে ভেবে খাইয়ে দিত।
তুমি কখন এলে? ব্যাপার কি? জটিল বিষয়। বাবা মা ঝগড়া করে একজনের আরেকজনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আমার মাথায় একটা প্ল্যান এসেছে, বাবা মার কার্টুন ছবি দিয়ে পুরো বাসা ভরিয়ে দেব। ব্রিলিয়েন্ট আইডিয়া। তুমি ছবি আঁকতে আঁকতে তোমার ফেভারিট চকলেট খাও, আমি ওদিককার খবর নিয়ে আসছি। যাও, তবে শোনো, ওরা দেখে কিছু বলো না। অথর শরীরটা বেশি ভালো যাচ্ছে না। ডাক্তার খুব ভালো একটা কিছু বললো না। মেয়েটা কেন যে এত অবহেলা করে, ভালো না করুক একটা কিছু। উফ, আমি আর ভাবতে পারছি না। বাবা, তুমি যদি এবার ভেঙে পড়ো তাহলে হবে? হ্যালো, হ্যালো শুভ্র, কি অথয়? কেমন আছিস? ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ, একটু ম্যাকাকুকে দিবি? খুব কথা বলতে ইচ্ছে করছে। বাবাকে দিব? বাবা, অথয়। হ্যাঁ মামুনি। হ্যালো ম্যাকাকু, তোমরা কেমন আছো? হ্যাঁ মা, ভালো আছি। তোমার শরীর কি বেশি খারাপ করছে? না না, আমি ঠিক আছি। তোমাদের কথা খালি মনে পড়ছিল, তাই ফোন দিলাম। কাকু, তোমাদের না দেখতে খুব ইচ্ছে করছে। ও আচ্ছা, ঠিক আছে মা, আমি কাল সকালে চলে আসবো। আচ্ছা মামুনি, তুমি খেয়েছো? টেনশন করো না, আমি ডিনার করেছি, ওষুধ খেয়েছি। রাখছি, হ্যাঁ? ওকে, গুড নাইট। আপা, গ্রাম থেকে আপনার চাচা চাচি আসছে। ওরে আমার মা রে, ওরে আমার সোনা মা, লক্ষ্মী মা, লক্ষ্মী মামুনি, আমার জাদু মামুনি। এতদিন পরে আমি আমার মেয়েটাকে পেলাম গো। ওরে আমার মা গো, আর চিন্তা নেই, তোর মা এবার এসে গেছে। না, বলছিলাম তুমি ওর মা হলে কেমন করে? তুমি চুপ করো, আমি ওর মা। খালা চাচিদের কাছে সব ছেলে মেয়েরাই নিজের সন্তানের মতো, বুঝলে মা? আপনাদের চিনতে পারছি না। তুমি আমাদেরকে চিনতে পারোনি? ওগো শুনছো, ও বলছে ও আমাদেরকে চিনতে পারেনি। ও আল্লাহ, এবার কি হবে? এই কথা শোনার আগে আমার মন... ওর কি দোষ? ওর কি দোষ? আমি কতবার করে বলেছি আমাকে আমার মেয়েটার কাছে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। তুমি নিয়ে আসোনি? তাহলে কি আজকে এই কথাগুলো আমার শুনতে হচ্ছে? একটু কান্নাকাটিটা, এখন আমার কি হবে গো? একটু কান্নাকাটিটা থামান। কান্নাকাটি একটু থামিয়ে যদি আমাকে বলতেন যে আপনারা কারা, আমি আসলেই মনে করতে পারছি না। মা গো, আমরা তোমার বাবার দুঃসম্পর্কের ফুফাতো ভাই হই। তোমার জন্মদিনে একবার এসেছিলাম আমরা। কবে বলুন তো? ও এই তো সেদিন
তখন তুমি স্কুলে পড়তে। স্কুল তাও তো 10-12 বছর আগের কথা। অথচ দেখো মনে হয় এই তো সেদিন। আসলে আমরা নিজেদের লোক তো, তাই এরকম মনে হয়। তুই এসছিস? থ্যাঙ্কস। কেমন আছিস আজকে? ভালো। দেখে তো মনে হচ্ছে না। এই মালগুলো কে রে? বাবার দুঃসম্পর্কের আত্মীয়, আমি নিজেও জানি না সত্য মিথ্যা। আচ্ছা, মেকাকু কখন আসবে রে? আমি বাবাকে বলছি যেন অনেক তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা, তুই থাক, আমি ওকে। ঘরে যাই। আচ্ছা মা, যাও তুমি বিশ্রাম করো। জি ভাইজান। আচ্ছা বাবা, আপনি দেখতে তো অনেক সুন্দর, তো অথই মামুনি আপনার কি হয়? বন্ধু। বন্ধু? কেমন বন্ধু? না মানে মেয়ে বড় হয়েছে তো, আর একা একা থাকে, কেউ তো নেই, আমরাই তো এখন ওর গার্জিয়ান, তাই আর কি। আচ্ছা, রেস্টরুমটা কোন দিকে? আপনারা আমার সাথে আসেন। আসেন চাচা, আসেন চাচা। এটা কোনো কথা হলো মা? তুমি বিল্লালকে ডেকে এখনই উইল করতে চাইছো? মেকাকু, বাবা মার কাছে কিন্তু সময় ছিল না। বাবা কিন্তু হুট করেই চলে গেল। মৃত্যু তো সবার জন্যই অনিবার্য। আমার সময় থাকতে থাকতে তাই। তার মানে কিন্তু এই না যে আমি কোথাও যাচ্ছি। কিন্তু এইসবের মানে কি অথই? এর মানে হচ্ছে আমার সময় থাকতে থাকতে আমি আমার কাজটা করে দিয়ে যাই। আমি চাই না আমার জন্য বাবার কোনো স্বপ্ন অপূর্ণ থাকুক। সেই জন্যই তো তোমাকে দরকার মামুনি। তুমি বুঝতে পারছো না কেন? আর এই উইলটা তো পরেও করা যাবে নাকি? মেকাকু, এখন যে সময় এসেছে, আমি যদি না থাকি কখন কে এসে বলে বসবে আত্মীয় স্বজন সম্পত্তির ভাগ চাইবে? তোমরা এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছো। বাবার কত স্বপ্ন, কতগুলো মানুষের লাইফ চলছে, এগুলো তো আমি নষ্ট হতে দিতে পারি না। আমার মনে হয় উইলটা করে ফেলাই ভালো হবে। কিন্তু মেকাকু, আমাকে আমার কাজটা করতে দাও। আচ্ছা বাবা, ওকে ওর কাজটা করতে দাও না। বিলাল স্যার, আপনি ওর স্টেটমেন্ট অনুযায়ী একটা উইল তৈরি করেন, আমি ওকে পড়িয়ে সাইন করে নেব, ঠিক আছে? আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। অথই, তুমি রুমে চলো, রেস্ট নিন, ঠিক আছে? আমি একটু রুমে যাই। মরিয়ম, আমি ঠিক আছে। রব্বানি, আমার মনে হয় সিদ্ধান্তটা ভুল হবে না। উইলটা করে ফেলাই ভালো। এতদিনে তুমি একটা ভালো কাজ করেছো। কিন্তু কি? এই যে সঠিক সময় সঠিক জায়গায় আমাকে নিয়ে এসেছো। ও মা, আমি তোমাকে কখন আনলাম? তুমি তো আমাকে আনছো। তো তুমি তো আমাকে ধরে এখানে নিয়ে আসছো, আর তুমি বলছো তোমার নাকি এখানে কি একটা কাজ আছে। ক্ষমা করো, যাও এখান থেকে, এখন চোখের সামনে থেকে সরো, সরো। আবার দাঁড়িয়ে আছো কেন? কি বুঝলে ডাক্তার? অথই আমার কোনো কথাই শুনছে না রাব্বানি। ও ঔষধ খাচ্ছে না, খাবার খাচ্ছে না। এটা আত্মহত্যা ছাড়া আর কিছুই নয় রাব্বানি। আমি ওকে যে ওষুধগুলো দিয়েছি, ওগুলো যদি ও খেত তাহলে ওর এত খারাপ অবস্থা হতো না। আমি রাব্বানি, ও যদি 2-3 দিনের মধ্যে ইমপ্রুভমেন্ট না ঘটায় তাহলে ওকে আমাদের আইসিইউতে নিতে হবে। নো ওয়ে, এটা এইভাবে আমাদের চোখের সামনে মারা যাবে, আমি এটা কোনোভাবে সহ্য করতে পারবো না।
দীপ্র, আমার আর বাবার সব থেকে ভালো মুহূর্ত কেটেছে তারা দেখে। তুমি তারা চিনো? ওই যে ওই তারাটা, ওটা সপ্তর্ষি। তুমি নিজেও তো একটা তারা অথই। ওই তারা দুটো কে জানো? বাবা আর মা। তারা দুটোর মাঝখানে যে জায়গাটা আছে, আমি যখন থাকবো না তখন ওই মাঝখানটাতে চুপটি করে বসে থাকবো। আচ্ছা অথই, থাকবে না মানে কি? তুমি কিন্তু রোজ তারাগুলো দেখে হাই বলবে, আর তারাগুলো যখন জল জল করে জ্বলবে তখন বুঝবে আমি তোমাকে হাই দিচ্ছি। একটা মজার কথা শুনবে। আমার বন্ধু আছে না রুবেল, তোমাকে তো বলেছে ওর কথা। ও না অনেক মাস ধরে একটা প্রেম করছিল, প্রায় 6 মাস, ফেসবুকে দেখা। এখন দেখা হওয়ার পর দেখা গেল যে মেয়েটা আসলে মেয়ে নয়, একটা মহিলা, 3 বাচ্চার মা। দীপ্র জানো, আমার আনন্দ ভালোবাসা সব না এখন ওই আকাশে আটকে আছে। দেখো তারাগুলো কেমন মিটমিট করে জ্বলছে। মা, মা, আমার খুব কষ্ট হচ্ছে। মা, একটু বেশি করে দম নাও মা। মা, ডাক্তার, মা, দীপ্র, মা, মা, একটু বড় করে দম নাও মা। মা, শুভ্র, অথই, অথই মা, প্লিজ। এটা আত্মহত্যা ছাড়া আর কিছুই নয় রাব্বানি। আমি ওকে যে ওষুধগুলো দিয়েছি ওগুলো যদি ও খেত তাহলে ওর এত খারাপ অবস্থা হতো না। কেমন আছো অথই? এই যে এটা দিয়ে নতুন ছবি আঁকবে, কিন্তু এবার সাবজেক্ট কিন্তু ডিফারেন্ট হওয়া চাই। এক্সকিউজ মি। আপনাকে তো বলেছি জিনিসটা হাতে পেয়ে আমাকে কল করবেন। আমার কতক্ষণ লাগবে? আচ্ছা আমি অ্যাড্রেস টেক্সট করছি, এসে আমাকে কল করুন। বাবা, আপনাকে একটা কথা বলবো? জি বলুন। না মানে আপনি যে এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ মানুষ সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু আপনারা 2 ভাই একটা মেয়ের পিছনে যেভাবে সার্ভিস দিয়ে বেড়াচ্ছেন, এটা দেখতে একটু কেমন লাগে না? মানে ওই চোখের আব্রু বলেও তো একটা কথা আছে, তাই না? কিসব বলছে? খালি চোখে যা দেখি তাই বললাম, আর আমরা গ্রামের মানুষ তো যা দেখি তা বলে ফেলি। জানো, মেয়েটার মধ্যে না কি যেন একটা আছে, দেখলে মায়া লাগে। আমাদের যদি সত্যি এরকম একটা মেয়ে থাকতো তাহলে বিয়ে দিয়ে দিতাম। মানে মানে হলো তুমি থাকো মেয়ের মতো দেখা নিয়ে, আর আমি দেখি টাকার খনি হিসেবে। মানে কি? কিছু না, তোমাকে বুঝতে হবে না, যাও যাও এখান থেকে। 10 টাকা হবে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই মরিয়ম মরিয়ম মরিয়ম। আরে চাচি কি করতেছেন? মামনি, এই যে তোমার জুস,
আমি নিজ হাতে বানিয়েছি, খাও, নাও নাও নাও। যে বাবা, আপনার জুস। খাও মা, খাও, নিজ হাতে বানিয়েছি, খুব মজা হয়েছে, খাও। হ্যাঁ, চাচা, উইলটা সবাইকে পড়ে শোনান। কোম্পানির বর্তমান সিইও জনাব গোলাম রাব্বানি হবে। মামানি মিটিং। কোম্পানির বর্তমান সিইও জনাব গোলাম রাব্বানি হবেন এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, যার অংশীদারিত্ব থাকবে 25%। জনাব মাহবুব রহমান দীপ্র, আপনি হবেন এই কোম্পানির সিইও, আপনার অংশীদারিত্বের পরিমাণ থাকবে 20%। জনাব মাহফুজুর রহমান শুভ্র, আপনি হবেন এই কোম্পানির এমডি, আপনার অংশীদারিত্ব থাকবে 15%। কোম্পানির পুরনো বন্ধু হিসেবে ডাক্তার রোস্তম আলী এবং ব্যারিস্টার বিল্লাল হোসেন পাবেন 10% অংশীদারিত্ব। কোম্পানির মোট প্রফিটের 10% থাকবে এমপ্লয়িদের জন্য বরাদ্দ, যা দিয়ে আধুনিক সকল সুযোগ সুবিধা সহ একটি কলোনি তৈরি করা হবে, যার মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করা হবে। এবং বাকি 10% দিয়ে এই কোম্পানিকে আরও বড় করা হবে, যাতে করে বেশ কিছু বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। তাহলে তাহলে আমাদেরটা কোথায়? মানে আপনাদের কিসের ভাগ? গত 12 বছরে আপনাদেরকে কখনো আমি দেখিনি, ইভেন বাবা মা মারা যাওয়ার পরও আপনাদেরকে আমি দেখিনি। মামুনি, হয়েছে কি, তোমার কাকার শরীরটা তো প্রায় খারাপ, এই যে দেখো, আর তাই আসি করেও আসা হয়নি। তুমি আর ভেবো না, এরপরে আর এই সমস্যা হবে না। তুমি চাইলেও আমরা আসবো, তুমি না চাইলেও আমরা আসবো। আর আসতে হবে না মানে কি পাগলের মতো যাতা বলছো মামুনি? হতে পারেন আপনারা আমার বাবার দুঃসম্পর্কের আত্মীয়, কিন্তু আমি আপনাদের কখনো দেখিনি। এই বুড়া আর এই বুড়ার 2 ছেলে তোমার মাথাটা খেয়েছে। একদম বাজে কথা বলবেন না, আর একটা বাজে কথা না। রক্তের সম্পর্ক হলেই না আত্মার সম্পর্ক হওয়া যায় না, ঠিক আছে? এই যে যাদেরকে দেখছেন, এরা আমার পুরো পরিবার। আপনাদের কাছ থেকে আর একটা বাজে কথা আমি শুনতে চাই না। এই মুহূর্তে এখান থেকে আপনারা চলে যাবেন, এই মুহূর্তে। ঠিক আছে মামনি, আজ চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি আবার আসব। এই যে আপনারা এই মেয়েটাকে তিলে তিলে শেষ করছেন। আমি প্রয়োজনে আপনাদের নামে মামলা করব। আমি আপনাদেরকে সুপ্রিম কোর্টে নেব, হাই কোর্টে নেব। ভাই, না না বাবা, এই পুলিশের এখনই আসবে নাকি? এই পুলিশ আসছে তো। আমাকে একদম পুলিশের ভয় কেউ দেখাবেন না। তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। ওই দাঁড়াও, ওখানে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আজ চলে যাচ্ছি ঠিকই, আমি আবার আসব। আমার বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা কেউ পার পাবেন না, কেউ না, এটা বলে যাচ্ছি। হ্যাঁ, জানো দীপ্র, আজকে অনেকটা হালকা লাগছে। কেন? কারণটা তুমি জানো। আচ্ছা অথই, কফি খাবে? কফি? আমি তো রাতে কফি খাই না, এমনকি তুমিও তো রাতে কফি খাও না। হঠাৎ কফি কেন?
মানে হঠাৎ ইচ্ছে করলো, আর কাল ফ্রাইডে, তাই ভাবলাম বেলা করে ওঠা যাবে। মরিয়ম, মরিয়ম না, আমি বানায় খাওয়াবো। তুমি কফি বানিয়ে খাওয়াবে? তুমি তো কখনো আমাকে কফি বানিয়ে খাওয়াওনি। না, থাকবে কেন? আমি তো কখনো তোমার হাতের কফি খাইনি। তুমি চাও আমি তোমার হাতের কফি খাই? যাও নিয়ে এসো। অথই, বলো। একটা কথা বলি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, প্রচণ্ড ভালোবাসো। জানো, এবার প্ল্যান করেছিলাম ইউরোপ ট্যুরটা শেষ করে এসে বাবা মার কাছে তোমার কথা বলবো, তোমাকেই চাইবো। কিন্তু দেখো সব কিছু কেমন উলটপালট হয়ে গেল। জানো দীপ্র, সেদিনের পর থেকে না আমার সব কিছু থমকে গেছে। তুমি কিন্তু রোজ আমাকে হাই বলবে, আর ওই তারাগুলো যখন জ্বলবে তখন বুঝবে আমি তোমাকে হাই বলছি। কই যাও, এখন কফি নিয়ে এসো, তোমার হাতের কফি খাবো, যাও। কিরে, বাসায় যাবে না? যাও বাবা, আর একটু থাকি। বাবা, আমি না অথইকে অনেক ভালোবাসতাম, আর ও চেয়েছিল কাকা কাকিকে আমার কথা বলতে। কিভাবে সব কিছুর আগে সবাই কেমন করে চলে গেল। বাবা, আমি কোম্পানির দায়িত্ব নিতে পারবো না, শুভ্রকে দাও। সে কি রে, এত বড় দায়িত্ব, এত লোকের কর্মসংস্থান আমি কি করে পারবো? তুই ছাড়া আমি এগুলো সামাল দিতে পারবো বাবা? আমি তো আছি বাবা তোমাদের সাথে, কিন্তু দূর থেকে। বাবা, আমি গ্রামে চলে যাব। অথর ইচ্ছা ছিল গ্রামের মানুষের সাথে কাজ করবে, আমি ওর সেই স্বপ্নটা পূরণ করতে চাই। তোমরা আমাকে বাধা দিও না বাবা, প্লিজ। থ্যাঙ্কস দীপ্র, তুমি আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছো। তুমি নিজেকে অপরাধী ভেবো না, কষ্ট নিও না। তুমি আমাকে ভালোবাসো বলেই এটা করতে পেরেছো। এই কফিটুকু মুখে তুলে না দিলে এখনো আমাকে কষ্ট পেতে হতো। আমাকে আমৃত্যু ঋণী করে গেলে। আকাশের দিকে তাকিয়ে হাই বলো, কিন্তু আমি অপেক্ষা করে থাকবো।
ভালো থেকো ভালোবাসা।